দেশ জুড়ে কার্যত উত্তাল ওয়াকফ বিল নিয়ে আমাদের সংসদ কক্ষ রীতিমতো বিতর্কের একটা বিষয়। সারাদিন ধরে যেটা নিয়ে চলছে তা হলো ওয়াকফ বিল। কিন্তু এই ওয়াকফ বিলটা কি, এমনকি শাসক এবং বিরোধী কেন সর্বোচ্চ তরজায় পৌঁছালো এই বিল নিয়ে? ওয়াকফটা কি? দেখুন, এটি একটি ইসলামিক ধর্মাবলম্বীর প্র্যাকটিস, যার ফলে আপনার মনে করা হয় যে আপনি আপনার কাছে যদি কোনো সম্পত্তি থাকে, টাকা থাকে, জমি থাকে, তাহলে আপনি ডোনেশন করতে পারবেন। এবং এই ডোনেশন চ্যারিটেবল পারপাসে করা হয়। মনে করা হয় এই সম্পত্তিটি আপনি ইসলামের ধর্মের আল্লাহকে আপনি দান করলেন, এবং এর উপরে বিভিন্ন ভালো কাজকর্ম কিন্তু করা যায়। যেমন ইসলাম ধর্মাবলম্বী যারা মানুষ আছেন তারা মনে করেন এই ওয়াকফ সম্পত্তির উপর মসজিদ, স্কুল, অরফানেজ, হসপিটাল এবং দরিদ্র মানুষের জন্য কিছু না কিছু করার প্র্যাকটিস যুগ যুগান্তর ধরে ভারতবর্ষে হয়েছে। অর্থাৎ এই ওয়াকফ হলো আল্লাহর সম্পত্তি। এই আল্লাহর সম্পত্তিতে দুস্থ মানুষদের পাশাপাশি হসপিটাল, মসজিদ, স্কুল, কলেজ ইত্যাদি তৈরি করা যায়, কিন্তু কোনো খারাপ কাজে এই ধরনের চ্যারিটেবল ল্যান্ডকে ব্যবহার করা যায় না। এবার সমস্যাটা হলো এই ওয়াকফ বিল কিন্তু আজকে নতুন সংশোধনের প্রয়োজনীয়তা ভারতবর্ষের হয়নি। 1954 সালে প্রথম আমাদের কিন্তু ওয়াকফ অ্যাক্ট তৈরি হয়। পরবর্তীকালে প্রথমবারের জন্য এই বিলকে পরিবর্তিত করা হয়, সংশোধিত করা হয় 1995 সালে। এখন 2024-এ এসে আমাদের দেশের সরকারের মনে হয়েছে এই বিলকে আরো একবার সংশোধন করা প্রয়োজন। ইতিমধ্যেই অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ড বলে দিয়েছে তারা এই বিল সংশোধনের প্রতিবাদে দেশ জুড়ে কিন্তু লড়াই করবে। কংগ্রেস একটি স্টেটমেন্ট দিয়েছেন। কংগ্রেস বলেছে এই বিল সংশোধন মানে সংবিধানের উপর হামলা, এবং বিজেপি নাকি জেনে শুনে দেশকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করা হচ্ছে। বিজেপির পক্ষ থেকেও আলাদা স্টেটমেন্ট এসেছে। তবে যাই হোক, রাজনৈতিক কোনো কারণে এই ভিডিও নয়, আমি একটু ইনফরমেশনে যাওয়ার চেষ্টা করছি। এই বিলে 5টি এমন পয়েন্ট আছে যে 5টি পয়েন্টই আসলে এই শাসক এবং বিরোধীদের প্রধান মাথা ব্যথার কারণ। প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হলো, দেখুন আমাদের এই দেশে যত ওয়াকফ সম্পত্তি আছে সেই সেই পুরো সম্পত্তি দেখভাল করা হয় সেন্ট্রাল ওয়াকফ বোর্ড দ্বারা, এবং স্টেটে এই পার্টিকুলার বোর্ড আছে, যেমন স্টেট ওয়াকফ বোর্ডও আছে। অর্থাৎ নির্দিষ্ট পদ্ধতিতে এই ওয়াকফ বোর্ড কিন্তু দেখাশোনা করা হয়। এবার এই বিলে বলা হয়েছে এবার থেকে ওই নির্দিষ্ট বোর্ডে দুজন নন মুসলমান ব্যক্তিও থাকবেন। অর্থাৎ মুসলমান ধর্মাবলম্বীর বাইরে বেরিয়েও দুজন ব্যক্তি এবার থেকে বোর্ডে থাকতে পারেন। এমনকি এই বোর্ডে সিও হিসাবে নন মুসলমান ব্যক্তিরাও কিন্তু থাকতে পারেন, যা নিয়ে তুমুল আপত্তি তোলে বিরোধীরা। এবং এই পার্টিকুলারলি সিও করার কাজ দায়িত্ব দেওয়া হবে রাজ্যের উপর। অর্থাৎ স্টেট গভর্নমেন্ট চাইলে এই বিলের উপর নন মুসলমান পার্সনদের কিন্তু আপনি সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার মানে হিসাবে নিয়োগ করতে পারেন। এই পুরো বিষয়টা যখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে যায় তখন তারা নতুন দুটো প্রস্তাবনা আনেন। তারা বলেন সিও হিসাবে রাজ্য যাদেরকে নিয়োগ করবে তাদের র্যাঙ্ক যেন জয়েন্ট সেক্রেটারি লেভেলের উপরে হয়, এবং সে ব্যক্তির যেন মুসলিম ল এবং আচার আচরণ সম্পর্কে ন্যূনতম কিছু না কিছু ধারণা থাকে। অর্থাৎ পরবর্তীকালে এই বিলের সেকেন্ড পয়েন্টে এমন একটি বিষয় আবার চলে আসে যা কিন্তু শাসক বিরোধীর আবার ঝগড়াঝাটির একটা সৃষ্টি করে। সেখানে বলা হয়েছে পাওয়ার টু গভর্নমেন্ট। অর্থাৎ ধরুন আপনার একটি ওয়াকফ প্রপার্টি, এটা ডিসপুটেড ল্যান্ড, কালকে এসে ওই জমি সংক্রান্ত কিছু ডিসপুট ক্রিয়েট হলো, তখন সিদ্ধান্তটি কে নেবে? এইখানে এতদিন অবধি সিদ্ধান্ত নিতেন ওয়াকফ ট্রাইব্যুনাল, কিন্তু পার্টিকুলারলি এই বিলে বলা হয়েছে এবার থেকে সিদ্ধান্ত নেবে ডিস্ট্রিক্ট কালেক্টর। অর্থাৎ এই ডিস্ট্রিক্ট কালেক্টরের উপর সিদ্ধান্ত হবে এই ডিসপুটেড ল্যান্ডগুলোর মীমাংসা করার জন্য। পরবর্তীকালে এই ওয়াকফ ট্রাইব্যুনালের এই যে ক্ষমতা তা যখন ডিস্ট্রিক্ট কালেক্টরের দিকে যায় তখন একাধিক বিতর্ক সৃষ্টি হয়। ফের এই বিলটি যায় জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে। তারা আবার দুটো প্রস্তাব দেয়। তারা বলে এই ডিস্ট্রিক্ট কালেক্টরের থেকে উপরে কেউ যেন এই পার্টিকুলার ডিসিশন মেকার হয়। অর্থাৎ ডিস্ট্রিক্ট কালেক্টর হলে হবে না, স্টেট যেন, রাজ্য যেন ডিস্ট্রিক্ট কালেক্টরের থেকে উপরের কোনো পদাধিকারী ব্যক্তিকে এই ডিসপুটেড ল্যান্ডগুলো মীমাংসা করার সিদ্ধান্ত দেয়। এমনকি পরবর্তীকালে তাতেও কিন্তু বিতর্ক থামে না। তাই কেন্দ্রীয় সরকার বলে যদি কোনো ক্ষেত্রে ডিসপুট দেখা যায় তাহলে সিদ্ধান্ত সরকারই নেবে। অর্থাৎ সরকারের হাতেই কিন্তু পুরো ক্ষমতাটা ওয়াকফ ট্রাইব্যুনাল থেকে চলে যাবে, এই বিলে কিন্তু এরকমই বলা হয়েছে। পাশাপাশি 3 নম্বর পয়েন্ট যেটা নিয়ে সব থেকে বেশি বিরোধ হয়েছে তা হলো রিমুভাল অফ ওয়াকফ বাই ইউজার।
অর্থাৎ এমন কিছু জমি ওয়াকফ সম্পত্তিতে নাকি হয়ে আছে যাদের প্রপার কোনো ডকুমেন্টেশন নেই, কাগজ নেই। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এই ওয়াকফ সম্পত্তির কাগজ থাকা প্রয়োজন, না হলে তো মানে এই দেশের যে কোনো সম্পত্তিকেই যে কোনো ওয়াকফ বোর্ড দাবি করতে পারে এটা ওদের সম্পত্তি। এই বিলে বলা হচ্ছে এখন থেকে যেন জমির কাগজ থাকে এবং এই কাগজে প্রপার ডকুমেন্টেশন থাকতে হবে। যদি তুমি ডকুমেন্টেশন সাবমিট করতে না পারো তাহলে এই জমি সরকার নিয়ে নেবে। বিরোধীরা বলে তাহলে তো দেশ জুড়ে অনেক জমিরই কাগজ নেই। এতদিন অবধি যেভাবে ওয়াকফ দেওয়া হয়েছে এবং ওয়াকফের সম্পত্তির মালিকানা তৈরি হয়েছে, সেখানে কাগজ আমরা কোথা দিয়ে বার করবো 2025-এ এসে? ফলে সেখানে কিন্তু প্রধান একটা বিরোধিতার জায়গা তৈরি হয়েছে। এই বিলে বলা হয়েছে এই পার্টিকুলার ওয়াকফ নিয়ে একটি ডাটা বেস তৈরি করতে হবে। অর্থাৎ ধরুন আপনার কাছে ওয়াকফ আছে, আপনাকে এই ওয়াকফ সম্পত্তিকে 6 মাস অন্তর অন্তর প্রপারলি ডকুমেন্টেড করতে হবে এবং এই রেজিস্ট্রেশন কোথায় করতে হবে? ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে। অর্থাৎ আপনার কাছে ওয়াকফ থাকতে পারে, অসুবিধা নেই, সেই ওয়াকফে স্কুল, কলেজ, হসপিটাল অনেক কিছু হতে পারে, কিন্তু সরকারের কাছে যেন প্রপার নথি থাকে, একটা ডকুমেন্টেশন থাকে, একটা রেজিস্ট্রেশন থাকে। এবং যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে কিন্তু এই সম্পত্তি সরকার নিয়ে যাবে। এখানে কিন্তু একটা টুইস্ট আছে, যখন এই সরকার আপনার জমি নিয়ে নেবে বা ওয়াকফ সম্পত্তিকে নিয়ে নেবে তখন কিন্তু আপনি কোর্টেও যেতে পারবেন না। অর্থাৎ একটা ল্যান্ড যদি সরকারের মালিকানা হয়ে যায় আপনি তাকে চ্যালেঞ্জও করতে পারবেন না, যা নিয়ে কিন্তু বিস্তর বিতর্ক তৈরি হয়েছে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি কি বলেছে? জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বলেছে দেখুন, ট্রাইব্যুনালে যদি যাওয়া হয় তাহলে 6 মাসে পুরো বিষয়টা মীমাংসা হবে না। অনেক জায়গায় জমির কাগজপত্র ডকুমেন্টেশন করতে 6 মাসের অনেক বেশি সময় লাগতে পারে। সেখানে বলা হয়েছে 6 মাসের পরে যদি প্রয়োজন মনে করা হয় সময় একটু বেশি দেওয়াও যেতে পারে। 5 নম্বর যেটা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে ট্রাইব্যুনাল ডিসিশন ইজ নট ফাইনাল। আমি এই ভিডিওর শুরুতেই বলেছিলাম এই ওয়াকফ মানে সংক্রান্ত যত ডিসপুট হয় তখন এই পুরো বিষয়টার মীমাংসা করে ট্রাইব্যুনাল বোর্ড। কিন্তু সরকার বলছে ট্রাইব্যুনালই শেষ কথা বলবে না, যদি প্রয়োজন পড়ে তাহলে হাইকোর্ট অবধি যেতেও পারে সরকার। এমনকি এই ট্রাইব্যুনালে এর আগেও বলা হয়েছে সরকারের পক্ষ থেকে যে ট্রাইব্যুনালে ডিস্ট্রিক্ট জাজ পদমর্যাদায় এক ব্যক্তি থাকবে এবং জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কেরও এক ব্যক্তি থাকবে। তারাও যদি সমস্যার সমাধান করতে না পারে তাহলে কিন্তু সরকার চাইলেই কোর্টে যেতে পারে, হাইকোর্টে যেতে পারে। অর্থাৎ সব মিলিয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্তই ফাইনাল নয়, দেশের আইন মেনে আপনি কোর্টেও যেতে পারেন, সরকারও কোর্টে যেতে পারে। এই রকম একটা বিলে, সংশোধনী বিলে কিন্তু এই কথা বলা হয়েছে। অর্থাৎ আমি 5টা পয়েন্টে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম ঠিক কোন কোন জায়গায় শাসক বিরোধী তরজাটা। এখন বিরোধীরা বলছেন হঠাৎ করে এই বিল নিয়ে আসা মানে আপনি দেশ জুড়ে একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চাইছেন, হঠাৎ করে যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগিয়ে তুলতে চাইছেন এবং দেশে একটা উত্তাল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কিন্তু রাজ্যের বা আমাদের যে কেন্দ্রের যে শাসক দল বিজেপির মনে হয়েছে এই বিল আনা প্রয়োজন, কারণ এই দীর্ঘদিনের এই নিয়ম যুগের পর যুগ চলতে পারে না। আমি সব পয়েন্টে আপনাদের সামনে রাখলাম, আপনাদের উদ্দেশ্যে এই প্রশ্ন ছাড়লাম যে আসলে এই বিলকে আপনারা সমর্থন করছেন না করছেন না, আসলে কোন জায়গায় বিলের সমস্যা আছে সেটাও কমেন্টে জানাবেন। দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।